আমরা একটা আলোচনায় আসছিলাম যে এই ৭১ মহান মুক্তিযুদ্ধের সময়কালীন সময় একটা ঈদ ছিল, অর্থাৎ হ্যাঁ একটা ঈদ পড়েছিল। এই ঈদের স্মৃতি একটু বলেন। ঈদটা তো নিশ্চয়ই ঈদের মতোই ছিল না, তাই না? হ্যাঁ মানুষ আতঙ্কে ছিল যখন প্লেন আসলো, ভারত থেকে দুটো প্লেন আসলো হুম। এবং প্লেন থেকে গুলি করছে, এয়ারক্রাফট ছুটতেছে বোঝা যাচ্ছে। এবং আমি বাড়ি এসে শুনলাম যে আমাদের পুকুর পাড়ে একটা গুলি এসে পড়েছে। হুম। মানে এয়ারক্রাফট মানে প্লেনে গুলি করার মানে সম্ভবত খোসা ওইটা এতটুকু লম্বা, এতটুকু গিয়ে মানে মাটি পড়ে পুঁতে গিয়েছে। আমি পরে সাবল দিয়ে খুলে দেখলাম যে ওই গুলির খোসা আহ, পড়েছে আর কি। আচ্ছা। এটা পাকিস্তানিরা অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে ওরা মোটামুটি প্লেনটা বোধহয় নামায় সম্ভবত আবার ল্যান্ড করেছিল ইয়েতে। আচ্ছা। এদিন ছিল মানে এদিন ছিল সম্ভবত ২রা কি ৩রা ডিসেম্বর হবে সম্ভবত। আচ্ছা, আপনারা তো ঈদের জামাতে যাননি মনে হয়। হ্যাঁ আমি গেছিলাম এদের জমা। গিয়েছিলেন? হ্যাঁ ঈদের জমাতে গিয়েই ওই প্লেন আসলো, আচ্ছা। সব মত আতঙ্কে। আপনাদের জন্য কি ঝুঁকিপূর্ণ ছিল জামাতে যাওয়া? হ্যাঁ ঈদের না, জামাতে যাওয়া? ঝুঁকিপূর্ণ ছিল না। আহ, এর আগে তো কিছু হয়নি। ওই ঈদের দিনই প্লেনটা উঠেছে এবং মানুষ সব আতঙ্ক যে প্লেন, একদম প্লেন তো একদম নিচু দিয়ে নিচে দিয়ে যাচ্ছে যাচ্ছে। এবং খুব শব্দ, মানে প্রখর শব্দ করে প্লেনটা চলে গেল পূব মুখে, দুটো প্লেন আহ, পর পর। আচ্ছা। ওই দিনই মানুষ একটা আতঙ্ক ছিল, এর আগ পর্যন্ত কোনো আতঙ্ক ছিল না। আহ, তারপরে কখন মনে হলো যে স্বাধীনতা নিকটবর্তী? তারপরে মানে ইয়ে হয়ে গেল, ৬ই ডিসেম্বর আসলো। ৬ই ডিসেম্বরে আমি বাড়িতেই ছিলাম, মানে ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত ওই ক্যারাল খেলেছিলাম। তারপর সন্ধ্যের সময় আমরা যখন বাড়ি আসলাম, বেশ জি। খানিক রাত হয়ে গেছে, তখন শুনলাম যে পাঞ্জাবিরা চলে গেছে। মানে সেদিন ছিল ৬ই ডিসেম্বর। নাভারণ ৭:৭ থেকে পাঞ্জাবিরা নাভারণের ব্রিজ ভেঙে দিয়ে ওরা চলে গেছে। পাঞ্জাবিরা নাভারনের ব্রিজ ভেঙে দিল। হ্যাঁ ভেঙে দিয়ে আহ, ওরা চলে গেছে যশোর মুখে। আচ্ছা আচ্ছা, যাতে এইটা আপনারা ওদিকে আগাতে না পারেন। হ্যাঁ, আমার বিশ্বাসই হচ্ছিল না। তারপরে যাই হোক রাত আচ্ছা। হয়ে গেছে, আমি থাকলাম। সকালে ভোরে উঠি, অন্যদিন সকালবেলায় যাই, আজকে একটু ভোরে মানে আজান দেওয়ার আগে আমি রওনা হলাম। হুম। আমাদের ক্যাম্পটা ছিল তখন কৃষ্ণপুর, কেষ্টপুর আর কি, আহ, লক্ষণপুরের পাশে কৃষ্ণপুর ছিল। জি। আমি প্রথমে ক্যাম্পে গেলাম, আমাদের লোকজন গিয়ে দেখি যে আমাদের ক্যাম্পে একটা লোক নেই। তখন মনে করলাম তাহলে পাঞ্জাবিরা চলে গেছে, তাহলে নিশ্চয়ই এরা নাভারণের দিকে গিয়েছে। আকবর দর্জি বলে একটা লোক ছিল, ওর সাথে দেখা। ও ভোরে গোসল করে, বাওয়ার থেকে গোসল করে আসতেছে, আমার বলছে যে আনসার শুনেছো? তার মানে কি? তা বলছে এরকম তোমাদের লোকজন সব নাভারণ চলে গেছে। আচ্ছা আচ্ছা। হুম। নাভারণ নাভারণ চলে গেছে। তা আমি তো একটা আতঙ্ক বোধ করছি যে আচ্ছা। কিভাবে ওরা নাভারণ গেল। ও, যদি রাস্তায় মাইনিং করে তাহলে তো সব মারা পড়ে যাবে। করেছে কি? আমি ভয় তো পাচ্ছি না। তারপরে আমি আবার রওনা করলাম, আপনি নাভারণের যেটা দিকে মেন রওনা রোড, দিলেন? হ্যাঁ। নিজামপুরের যে রোডটা, ওই হুম। রোড বাদ দিয়ে আমি ওই শেলকুনা গাতিপাড়ার আর একটা মানে বাইপাস একটা রোড ছিল, ও, সেই রোড দিয়ে সাইকেলে আমি চলে গেলাম। আমিও নাভারণ পৌঁছলাম তখন মানে সকাল, সূর্য উঠে গেছে। তারপর সবার সাথে দেখা হলো, মানে মুসলিম লীগের লোক, মানে হুম। যারা নাভারণ এলাকায় ছিল সবাই ছুটে আসলো আমাদের দেখার জন্য। মুসলিম লীগের লোক? মুসলিম লীগের লোকই বেশি ছিল, নাভারণে যারা ছিল তারা সব মুসলিম লীগের লোক। তাই? হুম। আমাদের হয়তো দু একটা মনোভাব আমাদের সাথে থাকলেও সেগুলো প্রকাশ পায়নি তখন। মুসলিম লীগ বলেই ওরা ছিল। এই যে হাওয়া করে সব কাঁদছে যে আমরা বেঁচে নেই, আমাদের মেরে ফেল দিয়েছে, এ করে তা করেছে। না, হ্যাঁ, এদের একটু বুঝতে চেষ্টা করি। সেটা হলো মুসলিম লীগের লোকজন যে আসলো, হুম। তারা কাঁদছে কি বলে কাঁদছে? যে আমাদেরকে। কাঁদছে যে আমাদের মেরে ফেল দিয়েছে পাঞ্জাবিরা, আমরা একদম অতিষ্ঠ। কিন্তু ওরা তো আমরা পাকিস্তানের পক্ষেই ছিল। পাকিস্তানের পক্ষে থাকলে কি হবে, এখন তো আচ্ছা। সাইকুরি হবে। ও, এখন তো তারা আমাদের উল্টো উল্টো যাচ্ছে। মনোরঞ্জন করার জন্য অনেক রকম কিছু বলে। আচ্ছা আচ্ছা। ও, তো যাই হোক, সেখানে কিছু লোক ছিল হয়তো মুসলিম লীগের লোক না থাকলেও, হুম। আওয়ামী লীগের লোক হলেও সে মুসলিম লীগ বলেই ওখানে ছিল যে আমরা মুসলিম লীগ। এতটা প্রভাব ছিল ওখানে মুসলিম লীগের? হ্যাঁ। তার কারণ কি? আর সেখানে কে আর নেতা আর ছিল? যারা সত্যিকারের মানে আসল মুসলিম লীগ, হ্যাঁ। যারা মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে, যেমন তবি খা, খলিল খা, মবিন মাস্টার, অমিত মাস্টার? মোস্তাফিজুর, হ্যাঁ তিনি একজন শিক্ষক? হ্যাঁ,
হ্যাঁ মমিন মাস্টার শিক্ষক ছিল, চেয়ারম্যান ছিল। ইনারা সব পালায় আছে। আর নর্মাল যারা ছিল মুসলিম লীগের লোক, আওয়ামী লীগের লোক ছিল, তারা মানে ছিল। আর যারা মোটামুটি দাগি, যারা মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তারা এলাকা থেকে সব পালাই গেছে। যেমন তবিখা পালাই গেছে, মমিন মাস্টার পালাই গেছে। আচ্ছা, এদের পরবর্তীতে কি হয়েছে? এই তবিখা, মমিন মাস্টার যেটা বলছেন, এরা পরবর্তীতে ওই পর্যন্ত আসতে পারেনি যতদিন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় না এসে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন, দেশে ফিরে আবার হ্যাঁ, তখন সর্বদলীয় ভাবে সব মুসলিম লীগ, জামাত ইসলাম এদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলো। গঠন করার পরে ওরা সব ফিরে আসলে। শুধু ফিরে আসেনি, ওরা তখন এসে আবার আমাদের পর অত্যাচার করতে লাগে। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি দেখলেন ওই দিনের কোথায়? আমরা ফিরে আসি যে ওই 6 ডিসেম্বর নবারণে গিয়ে দেখলেন যে মুসলিম লীগের লোকজন সব এসে কান্নাকাটি করছে। তারপরে তারপরে আমরা ঘোষণা দিলাম, মাইকিং ঘোষণা দিলাম যে যারা 96 গ্রামের মানুষের কাছে লুটপাট করে, আচ্ছা, মানে ইয়ে করে জিনিসপত্র কেড়ে নিয়েছে, তাদের সব জমা দেওয়া আমাদের কাছে। এই ঘোষণাটা কোন জায়গায় দিছিলেন? আমরা নাভারণ বাজারে দিলাম। বাজারে? নাভারণ, শার্শা, বেনাপোল সব। ভ্যানে করে করে ঘুরে ঘুরে দেয়া নাকি? হ্যাঁ, ভ্যানে করে ঘুরে ঘুরে দিতে লাগলাম। রিক্সায় মাইকিং করে দিয়ে দিলাম যে আর যারা রাজাকার আল বদর আল শামস আছে, তারা অনেকে বিলম্বে সারেন্ডার করো, তা নাহলে আমরা যেখানে পাবো সেখানে তাদেরকে ধরবো। এর প্রতিক্রিয়া কেমন হলো? প্রতিক্রিয়া, রাজাকার আল বদর আমরা ইতিপূর্বে ধরা শুরু করে দিলাম। যারা যেখানে ছিল সারেন্ডার করলো। সারেন্ডার দু একজন করেছিল। তারপরে আমরা খুঁজে খুঁজে বের করতে লাগলাম। বের করে জনতার একটা আদালত করলাম। এই আদালতে কত তারিখে? জনতার আদালত মানে জনগণ মাইকিং করে ডাকলাম, আমরা ডেকে ওই এক একটা রাজাকার তাদের সামনে হাজির করলাম যে এটাকে আপনারা এই রাজাকার আপনি চেনেন? তারপর হ্যাঁ চিনি, কিন্তু মানুষের পরে খুব অত্যাচার করেছে। তখন আমরা মানে শাসাই হারুন দারোগা বলে একটা দারোগা ছিল, ওনার বললাম যে মানে আপনি প্রত্যেকদিন সকালবেলা এসে এই যারা অত্যাচারী জুলুম করেছে এদেরকে আপনি চালান দিয়ে দেবেন। চালান দেবেন? হ্যাঁ, চালান দিয়ে দেবেন। আমরা কারোর উপরে অত্যাচার করিনি। আমরা জন আদালত করে যারা দোষী তাদেরকে থানায় সোপর্দ করলাম, আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দিলাম। এবং যারা যে সমস্ত লুটের মাল, গরু, ছাগল, তারপরে স্বর্ণ অলঙ্কার, বাক্স, পেট্রা, সাইকেল সব জমা হতে লাগলো। আমরা জমা করলাম। জমা করার পরে যদি ঘোষণা করলাম যে এই গরু দুটো কার, যদি কেউ শনাক্ত করে নিয়ে যেতে পারে তাহলে লোকজন নিয়ে এসে বললো হ্যাঁ এই গরু দুটো আমার। ওই সময় কি ইন্ডিয়া থেকে বাহিনী ঢুকেছে? হ্যাঁ, তখন তো চলে গেছে। কারা কারা ঢুকছে একটু মনে করতে পারেন? কোন লেভেলের? মানে আমরা 6 ডিসেম্বর যখন আমরা ওই সকালবেলা গেলাম ওখানে নাভারণ, তখন প্রথম একটা খোলা জিপ আসলো। সেই খোলা জিপে ছিলেন পাকিস্তানি আর্মি এবং আমাদের বাংলাদেশের সম্ভবত আমার মনে নেই মেজর মুজাম্মেল কি যাই হোক একজন বাংলাদেশের সেনা সদস্য। এটা কোন দিক থেকে আসলো? বনগাঁ থেকে। ওই দিক থেকে আসলো পাকিস্তানি আর্মির একজন অফিসার? হ্যাঁ, পাকিস্তানে না, বাঙালি। ও, অর্থাৎ পাকিস্তান ফেরত বাঙালি। পাকিস্তান থেকে ওরা বেঙ্গলি রেজিমেন্টের লোক ভারতে ছিল, তো সব তো ভারতে গিয়েছিল। হ্যাঁ, সেটাই। আচ্ছা, জি। ওখান থেকে একটা খোলা জিপ আসলো, সেই খোলা জিপে 4-5 জন আর্মি আসলো। তার মধ্যে আমাদের একটা বাঙালিও ছিল, বাংলাদেশের আর্মি। এসে মানে আমাদের কাছে খোঁজ খবর নিল যে কোথায় কি। তা আমরা বললাম যে এখন পাঞ্জাবে চলে গেছে, ওই ব্রিজটা ভেঙে দিয়ে চলে গেছে। তারপরে ব্রিজ পর্যন্ত গেল, দেখলো। দেখার পরে ওরা আমাদের সাথে কথা টথা বললো যে তোমরা থাকো এখানে, আপাতত কোথাও যাওয়ার দরকার নেই, আমরা দেখি কি করা যায়। তারপরে এই ঘন্টা 2 পরে ইন্ডিয়ান আর্মি সব এসে গেল নাভারণ। ইন্ডিয়ান আর্মি নাভারণ এসে গেল। নাভারণ আসলো না, ওরা ওই ব্রিজ, রেডিমেড ব্রিজ নিয়ে আসলো, বেলি ব্রিজ। রেডিমেড ব্রিজ? ব্রিজগুলো ওই যেখানে ব্রিজ ভেঙে দিল ওখানে ওরা ফিট করতে লাগলো। 2 দিনের মধ্যে ব্রিজ ফিট হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে ফিট করে ওরা চলে গেল ঝিগরগাছায়। আমরাও গেলাম সাথে সাথে। ঝিগরগাছায় গিয়ে দেখা গেল ওখানেও নদীতে ব্রিজ ভেঙে দিয়েছে। তখন ওখানে লাগালে রবারের ভেলা, এরকম ভেলাটা আছে, এই পাশে এরকম সরু, এই পাশে মোটা, মানে বেলুন আর কি।
বড় বেলুন, বড় বেলুন, হ্যাঁ। দুই পাশে মোটা, মাঝখানে চিকন। আচ্ছা। ওর উপর দিয়ে লোহার পাটি ফেলে এবং আচ্ছা, তখন কি এমন অনুভূতি হচ্ছে যে টোটাল বাংলাদেশটাই স্বাধীন হতে চলেছে নাকি হ্যাঁ, এই না এলাকাটা? তখন তো আমরা অলরেডি ওরা তো যশোর থেকে চলে গিয়েছে। আমরা সন্ধান খবর পাচ্ছেন। পাচ্ছি যে আর ওই তখন স্বাধীন বাংলা এই বেতার থেকে সময়ে যে ভারত আর ভারত যে পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে, এই খবর কি আপনাদের সামনে আসছে? হ্যাঁ, শুধু সামনে আসবে কেন? আমরা তো ওদের সাথে সিরিজ আমরা পথ দেখাইছি আর্মি, ইন্ডিয়ান আর্মিদের। আচ্ছা। কোথায় পাকিস্তানের আছে আমরা বলেছি যে অমুক জায়গায় তা আছে। পাকিস্তান যে ভারত আক্রমণ করেছিল, এটা আপনারা জানতে পারছেন কিনা? পাকিস্তানিরা ভারত আক্রমণ করে নেয়, ভারতরা পাকিস্তানে আক্রমণ করে। এরা তো তেসরা একই যুগ। হুম, জি, জি। হুম, এরা এই জায়গাগুলো হ্যাঁ। ওরা নিজেরা নিয়ে নিয়েছে। যেসবগুলো ক্যাম্প ছিল এগুলো ওদের আয়াত্তের ভিতর নিয়ে এসে ওরা চোখ হ্যাঁ। ওরা আর কিন্তু আর কিছু না ওদের দখল হয়ে গেছে সমস্ত করা আমাদের তারপরে ওরা ওরা ওই ঢুকলো একসাথে। মানে 16ই ডিসেম্বরের আগেই লিফলেট বিতরণ করলো প্লেন থেকে। প্লেন থেকে লিফলেট বিতরণ করলো পাকিস্তানিদের সারেন্ডার করার সেটা কথা। তো ঢাকাতে করছিল। ঢাকাতে এদিকেও করছিল। করছে নাকি? ঢাকা, খুলনা বড় শহরে। আচ্ছা, আচ্ছা। বড় শহরের সব লিফলেট জায়গায় কি লিফলেট। ইংলিশে ছিল? হুম, ইংলিশে? ওটা আমরা দেখিনি। আচ্ছা, ঠিক তবে আছে। আমরা শুনেছি জি, লিফলেট শুনেছি। বিতরণ করেছে। জি, লিফলেট বিতরণ করে পাকিস্তানিদের সারেন্ডার করার কথা বলেছে। ওরা সারেন্ডার করেছে। ওই সারেন্ডারের দেখেন, ওই দেখেন। জি, জি। দেখেছেন? তা 16ই ডিসেম্বরের স্মৃতিটা বলেন। হুম। 16ই কোথায়? ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন আমাদের মনে একটা হয়ে গেল যে আমরা স্বাধীন। আমাদের মানে এতদিন যে পরিশ্রম জি, মানে আমরা করেছি, যুদ্ধ-বিগ্রহ করেছি। আমাদের এখন যুদ্ধ-বিগ্রহটা সার্থক হয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, শত্রুমুক্ত হয়েছে। আমরা এদেশে মানে আমাদেরই লোক বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের জি। সেনাবাহিনী থাকবে, আমাদের পুলিশ বাহিনী থাকবে। হুম, আমাদের দেশের মানুষ, আমাদের ছেলেমেয়েরা এদেশে বড়, বড় চাকরি করবে। জি। সমস্ত চাকরি আমাদের দেশের মানুষই করবে। এসপি হবে, সচিব হবে আমাদের দেশের মানুষ। এই সমস্ত মানে সেনাপ্রধান হবে চিন্তা আমাদের ভাবনা দেশের আমাদের মানুষ। আসতে লাগলো। হুম। আচ্ছা। তা এই 16ই ডিসেম্বর আপনি যশোরে ছিলেন? 16ই ডিসেম্বরে না, আমরা 16ই ডিসেম্বরে যশোর ছিলাম না, আমাদের এলাকায় ছিলাম। এলাকায় ছিলেন? হ্যাঁ, গোটা ডিসেম্বরটাই আমরা এলাকায় ছিলাম। তারপরে ৩ মাস এই মানে আমাদের থানাটা আমরাই শাসন করেছি। আমরা ওই যে আকিজ মিয়ার ওখানে একটা প্রাইভেট পেয়েছিলাম। আর একটা মানে ফেলে দেওয়া বাস পেলাম, মানে ফেলে চলে গেছে। আর একটা ল্যান্ড ওভার গাড়ি পেলাম, ওই কি বলে ওই মাইক্রো টাইপের আর কি। আচ্ছা, তো আমরা করলাম কি আমাদের যে মানে ১৫০ আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দিলাম। আচ্ছা। ৫ জন ১০ জন করে ভাগ করে দিলাম সব ইউনিয়নে। ভাগ করে দিলাম এই কারণে, কারণ চুরি ডাকাতি রাহাজানি হতে পারে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা ভাগ করে দিলাম। আর আমরা ৬ জন মুক্তিযোদ্ধা, ৮ জন মুক্তিযোদ্ধা থাকলাম নাভারণ। নাভারণে আমরা একটা ক্যাম্প করলাম। নাভারণ থাকলাম। নাভারণ থেকে ওই মানে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে বিভিন্ন ইউনিয়নে ট্যুর দিয়ে ঘুরে, ঘুরে দেখতাম যে কোনো সমস্যা আছে কিনা। আপনারা ঘুরে, ঘুরে হ্যাঁ, দেখতেন? আমরা ঘুরে, ঘুরে মানে এই তা থানাটা কেমন প্রায় দেখতেন? ৩ মাস মতন আমরা কেমন দেখেছেন? মানে কোনো সমস্যা হয়নি। কোনো চুরি ডাকাতি রাহাজানি এই সময় হয়নি। কারণ আমাদের মুক্তিযোদ্ধারাই তখন ওই এলাকাটা নিয়ন্ত্রণ করত। ও, কোনো সমস্যা হলে বা কোনো occurrence ঘটলে আমাদের লোকই সে সালিস বিচার করে সেগুলো সমাধান করে প্রায় ৩ মাস আমরা করেছি এগুলো। এমনি আর কোনো প্রতিশোধমূলক কোনো আক্রমণ হ্যাঁ, হয়নি? না। আচ্ছা, তো অবাকই ব্যাপার আসলে। হুম, কোনো প্রতিশোধমূলক কেউ করতে পারেনি। না, আপনারা সেগুলো নিয়ন্ত্রণ আমরাই করছিলেন। করেছি। হুম।